আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি লালবাগ কেল্লায়। তো আপনাদের দেখাবো আজকে পুরোপুরি লালবাগ কেল্লার ইতিহাস, ঐতিহ্য, সেই সাথে তুলে ধরবো এইটি কখন নির্মাণ হয়েছিল। এটা হচ্ছে সেই সুড়ঙ্গ পথ। ধারণা করা হয়ে থাকে যে এই সুড়ঙ্গ পথটি মূলত বুড়িগঙ্গা নদীর ওই পারে গিয়ে জিঞ্জিরা প্রাসাদে গিয়ে উঠেছে। পুরান ঢাকায় অবস্থিত এই লালবাগ কেল্লাটি 1670 দশকের শেষ দিকে অর্থাৎ 1678 সালের দিকে নির্মাণ কাজ শুরু করেছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবাদার আজম শাহ। যখন তিনি বাংলায় আসেন তখন তিনি এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু অনাকিন্তভাবে তিনি যখন দিল্লিতে ফিরে গিয়েছিলেন তখন কিন্তু এটার নির্মাণ কাজ থেমে গিয়েছিল। কিন্তু 80 সালের দিকে অর্থাৎ 1680 সালের দিকে শায়েস্তাকে কিন্তু এটা আবার নির্মাণ কাজ শুরু করতে গেলে তার কন্যা পরিবিবি যখন মারা যান তখন কিন্তু এই নির্মাণ কাজ পুরোপুরিভাবে থেমে যায়, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ তখন থেকে কিন্তু এই লালবাগ কেল্লা সেই অবস্থাতে রয়েছে, অর্ধ নির্মাণ অবস্থায়। অর্থাৎ দুঃখজনকভাবে সেই সময় থেকে এটি এখনও পর্যন্ত সেই অবস্থায় রয়েছে। তবে বেশ কিছু অবকাঠামো এটি ধ্বংস হয়ে গেছে কিংবা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারপরে মূল যে অবকাঠামোটা এখনও পর্যন্ত সেভাবে রয়েছে। তো আপনাদের শেষ পর্যন্ত দেখালে একটা ধারণা পেয়ে যাবে। তো চলুন শুরু করি। আমি চকবাজার থেকে লালবাগ পর্যন্ত হেঁটে যাচ্ছেন, দেখছেন রাস্তা। আছি পুরান ঢাকার সেই চক বাজারে। তো আপনাদের বেশ কিছু এরিয়া আপনার স্ট্রিট ভিউটা দিব, আপনারা দেখতে একটা ধারণা পাবেন যে আসলে পুরান ঢাকাটা কীরকম। চকবাজারের সাথে লাগোয়া সেই কেন্দ্রীয় জেলখানা, যদিও এখন এর ভিতরে জেলখানার কার্যক্রম পরিচালিত হয় না, এটি ট্রান্সফারের কেরানীগঞ্জ চলে গিয়েছে। তো আমি এখান থেকে সোজা এখন যাব লালবাগ কেল্লা। রাস্তার অবস্থা আমি গুগল ম্যাপে দেখলাম প্রচুর ভিড় আর যানজট ঠেলে যেতে হবে, যার কারণে রিক্সায় চড়ে কোনো লাভ নেই। পায়ে হেঁটে গেলে অনেক আগেই যাওয়া যাবে, 1 কিলোমিটার দূরেই অবস্থিত। তো আমি ভাবলাম রিক্সাতে না গিয়ে পায়ে হেঁটে যাবো। প্রায় 10 থেকে 12 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট হাঁটলে কিন্তু এই চকবাজার থেকে লালবাগ কেল্লা সহজেই যাওয়া যায়। তো পুরান ঢাকার এই ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই অলিগলিগুলো দেখলেই বোঝা যায় যে আসলে কীরকম। কারণটা হচ্ছে পুরান ঢাকার এগুলোই মেন রোড, এগুলোই গলি, এগুলোই সব, কারণ এর চাইতে বড় রাস্তা আর একটাও নেই। সো বুঝতেই পারছেন এটাই হচ্ছে মেন রোড। মেন রোডে যদি এই অবস্থা, তাহলে গলিগুলোর কী অবস্থা সেগুলো নাই পরে দেখালাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আপনাদের কিছুটা স্ট্রিট ভিউ এবং কালচারটা দেখা যাচ্ছি। তো আমি চলে আসলাম, এটা এসে লালবাগ কেল্লার গেট দেখা যাচ্ছে, বাউন্ডারি এবং কিছু অংশ দেখা যাচ্ছে লালবাগ কেল্লার। তো সামনে রয়েছে মেন গেট এবং টিকিট কাউন্টার। প্রায় লালবাগ কেল্লার, এটা হচ্ছে লালবাগ কেল্লার গেট, গেট না প্রাচীর, সামনে গেট রয়েছে। তো আমি গেটের দিকে যাচ্ছি। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা লালবাগে আসবেন তারা অবশ্যই গুলিস্তান থেকে যদি আসে তাহলে লেগুনায় আসতে পারবেন। তবে ছেলে মানুষের জন্য লেগুনাতে খুব সহজ, তাছাড়া রিক্সায় করে আসলে সহজে চলে আসবেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকে সিএনজিতেও আসতে পারেন। তো গুলিস্তান থেকে আপনারা যদি আসেন তাহলে পারবেন রিক্সাতে অথবা সিএনজি কিংবা লেগুনা আসে। তবে লেগুনা একটু দূরে থেকে নামায়, যেগুলো হচ্ছে মেয়ে মানুষ থাকলে একটু সমস্যা হয়। তো এইটা হচ্ছে প্রবেশ গেট, এখানে পাশে রয়েছে টিকিট কাউন্টার। তো আমি এখন 30 টাকা দিয়ে টিকিট কাটবো এবং ভিতরে প্রবেশ করবো। এই পাশেই গেটের সাথেই রয়েছে টিকিট কাউন্টার। তো এখানে দেশি বিদেশি অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসে, প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। তো আমি এখন টিকিট কেটে প্রবেশ করে ফেললাম। তো আপনারা দেখছেন এটাই সেই চেকিং। তো আমার টিকিটটা চেক করে ভিতরে আমি এখন সরাসরি ভিতরে চলে গেলাম। তো আমি হচ্ছে টিকিট কেটে 30 টাকা টিকিট নিয়েছে। তো টিকিট কেটে এরপর প্রবেশ করতে হবে। এটা হচ্ছে প্রবেশ গেট, এদিক দিয়ে প্রবেশ করতে হবে। তো শুক্রবার দিন বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। তবে আরও ইনফরমেশন যোগ করে দেবো আপনাদের, শেষ পর্যন্ত দেখলে একটা পুরোপুরি ধারণা পাবেন। তো আমি এখন পুরোটাই আপনাদের ঘুরে দেখাবো। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই অসমাপ্ত একটি মুঘল দুর্গ, এবং এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবাদার আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং তিনি পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি যখন দিল্লি চলে যান তখন এটি পুরোপুরি কাজ বন্ধ হয়ে যায় এবং 1680 সালে পুনরায় আবার শায়েস্তা খাঁ নির্মাণ কাজ শুরু করলে যখন তার কন্যা পরিবী মারা যান তখন এটি কাজ বন্ধ করে দেন এবং পুরোপুরি তখন থেকেই পরিত্যক্ত হয়ে থাকে এবং শেষ পর্যন্ত আজ অবধি এরকমই আছে। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো। একটা হচ্ছে হাম্মামখানা বা বাসভবন হিসাবে এবং দেওয়ানে আম বা বিচারালয় হিসাবে।
এই দালানের নিচতলা ছিল বাসভবন এবং তথা হামামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খান এই ভবনে বসবাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন বলে অনুমান করা হয় এবং এখানকার যেসব জিনিস রয়েছে তা প্রমাণ করে। আর এটি হচ্ছে সেই বিখ্যাত তখনকার সেই কামান, যখন বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা হতো। আর মূলত এটি সেই হাম্মামখানা বা দেওয়ানে আম ভবন। তো আমি এর ভিতরে যাব এবং আপনাদের বেশ কিছু জিনিসপত্র দেখার সুযোগ করব। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে প্রবেশদ্বার এবং এর ভিতরে জাদুঘর রিলেটেড বেশ কিছু জিনিস রাখা হয়েছে এবং কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন এই পাশটা হচ্ছে হাম্মামখানা এবং এইটা হচ্ছে এখানে গোসলখানা। হাম্মামখানা মূলত হচ্ছে গোসলখানা, এখানে সে নবাবদের গোসলখানায় পারিবারিক গোসলখানা ছিল এই যে এটা। তবে বেশ কিছু জিনিসপত্র যদিও পরিবর্তিত হয়েছে এবং অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে, তারপরেও যেটুকু মূল যে অবকাঠামোটা রয়েছে এগুলো নির্দেশ করে। এবং এটা হচ্ছে সেই সময়ের বাথরুম তথা টয়লেট। আপনাদের সেদিকে একটু পরে যাচ্ছি। এটা হচ্ছে শোবার রুম, মানে ছোট ছোট কেমন জানি রুমগুলো ছিল, যদিও পরিপাটি করে সাজানো। আর নিচের যে টাইলসগুলো, এটা হচ্ছে সেই ছোট্ট টয়লেট। দেখুন টয়লেটের সিস্টেমটা কীরকম, যদিও সে 500 বছর আগে, কিন্তু তারপরে পায়ু নিষ্কাশন ব্যবস্থাটা ভালো ছিল বলেই মনে করা হচ্ছে। তো এই পাশ দিয়ে ডান দিকে গেলে উপরে ওঠার একটা সিঁড়ি রয়েছে, ছোট্ট সিঁড়ি রয়েছে এই পাশ দিয়ে, যদিও উপরে ওঠার নিষেধ রয়েছে। তো এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি এবং বের হয়ে যায়। তো এই ছোটোখাটো অনেক দরজা রয়েছে এবং এই পাশ দিয়ে মূলত উপরে উঠা যায়। এটা হচ্ছে হাম্মামখানা, বিশাল হাম্মামখানা দেখা হয়ে গেলে এখন যাব আমি পূর্ব দিকে সোজা, যেখানে সুড়ঙ্গ পথ রয়েছে সেই সুড়ঙ্গ পথের দিকে যাব। এই পূর্ব দিকে হাম্মামখানার সোজা পূর্ব দিকে বিশাল একটা পুকুর রয়েছে, যদিও পুকুরে কোনো সময় পানি থাকে না, তবে বর্ষাকালে কিছু সময়ের জন্য কিছুদিন পানি থাকে, এরপর আবার শুকিয়ে যায়। কারণটা হচ্ছে ধারে রয়েছে বুড়িগঙ্গা নদী, যার কারণে পানি থাকার কোনো সুযোগই নেই। এই প্রত্যেকটা যে স্থাপনা রয়েছে, মূল যে 3টি অবকাঠামো রয়েছে, এই 3টির মধ্যে হচ্ছে এইটাই সেই দেওয়ানে আম বা দেওয়ানে বা হাম্মামখানা। এর সামনে যে ফোয়ারা ছিল বা পানির জল কেলি ছিল সেগুলো এখন নেই, মানে পুরোপুরি বন্ধ বললেই চলে। কোনো সময় চালু থাকলে এখন আর নেই। তো আমি এখন যাচ্ছি সেই সুড়ঙ্গ পথের দিকে, যেটা দক্ষিণের দরজা ছিল। তো এই সুড়ঙ্গ পথ নিয়ে মানুষের অনেকের মনে অনেকের জল্পনা কল্পনা কিংবা লোককথা বা কল্পকাহিনী রয়েছে। তো সেগুলো নাই বললাম। প্রিয় দর্শক, অনেকেই মনে করে যে এই সুড়ঙ্গ পথটি এই বুড়িগঙ্গার তলদেশ দিয়ে ওই পারে জিঞ্জিরা প্রাসাদে গিয়ে উঠেছে। তো এইখানের যে স্থাপনাগুলো ধ্বংসাবশেষ মানে সে রয়েছে 500 বছর আগের। তো এইখানে বেশ কিছু অবকাঠামো এখনও মানে সচিত্র প্রমাণ স্বরূপ এখনও রয়ে গেছে। তবে যেহেতু এটি নির্মাণাধীন ছিল এই কেল্লাটি, আসলে কীরকম হতো বা কীরূপ হতো বলা বাহুল্য। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আগ্রার যে লাল কেল্লা রয়েছে তার কিছু মানে ওরকম একটা মানে ভাব দেখা যায় এই আমাদের লালবাগের কেল্লার মধ্যে। প্রিয় দর্শক, সেই আগ্রা কেল্লার ভিডিওটি আমার রয়েছে, দেখে আসতে পারেন। তো এই পাশে রয়েছে সেই বিখ্যাত সুড়ঙ্গ পথ, যদিও জনসাধারণের জন্য সেখানে প্রবেশ একেবারে নিষেধ। তো আমি সেই দিকটায় দেখাবো, তার আগে এই পাশটা একটু দেখে নিই। এটা হচ্ছে সেই সুড়ঙ্গ পথ, এর ভিতরে একটা সুড়ঙ্গ পথ রয়েছে। তবে ধারণা করা হয়ে থাকে যে এই সুড়ঙ্গ পথটি মূলত বুড়িগঙ্গা নদীর ওই পারে গিয়ে জিঞ্জিরা প্রাসাদে গিয়ে উঠেছে। তো এই সুড়ঙ্গ পথ নিয়ে অনেকের অনেক ধারণা, অনেক মতভেদ রয়েছে, লোকমুখে অনেক লোককথা পরিচালিত রয়েছে, কিন্তু আসল যে কোনটা সত্য তা এখন পর্যন্ত আসলে কারো জানা নেই। কীরকম যারা এর তত্ত্বাবধানে রয়েছেন, যে ব্যক্তিরা, তারা হয়তো বা বলতে পারবেন যে সুড়ঙ্গের অবস্থাটা কীরকম। তো আমি চলে যাচ্ছি। এইটা মূলত এদিকে আর ওরকম কিছু নেই, শুধুমাত্র এই যে মূল যে অবকাঠামোগুলো সেই ভবনগুলো রয়েছে, কিন্তু এর যে ধ্বংসাবশেষ যে অংশগুলো সেগুলো রয়েছে। তো প্রায় 4:30 বেজে গেছে, বারবার বাসি দিচ্ছে এবং মাইকিং করছে যে সবাই যেন বের হয়ে যায়।
তো একটু উঁচু জায়গা রয়েছে, এই উঁচু জায়গাটিতে আমি উপরে এখন। তো এখান থেকে পুরোপুরি লাল কেল্লাটা মানে আগ্রা কেল্লাটা দেখা যায়। আর একটু উপরে উঠলে এই পুরোপুরি দৃশ্যটা মানে পুরোপুরি দেখা যায়। কারণ এই দিকটা আসলে কি পরিকল্পনা ছিল, যদিও অনেকে ধারণা যে এখানে আরও ভবন হতো, কিন্তু এখন সেটা কিছুই নেই। এখন শুধুমাত্র উঁচু ঢিবি মানে পাহাড়ের মতো করে রাখা হয়েছে। তো এখান থেকে আমি এখন চলে যাব। তো এই পাশে ছোট ছোট ঘরের মতো দেখা যায়। আসলে ইতিহাসবিদরা অনেক ধারণা করলেও অনেকেই বলে যে এগুলো অনেকটা ধ্বংস হয়ে গেছে এবং মাটির নিচে চাপা পড়েছে, অনেকেই বলে অনেক মত পার্থক্য রয়েছে। তবে আমি এখন যে জিনিসটি দেখাতে চলেছি সেটি হচ্ছে পরী বিবির মাজার। সেই সময় পরী বিবি কে ছিল এ নিয়ে মানুষের কোনো মতভেদ নেই। তো চলুন আজকে আপনাদের দেখাবো সেই পরী বিবির মাজার। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন এবং লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর যে সোজা এই স্থাপনা চোখে পড়ে, মূলত এটি হচ্ছে পরী বিবির মাজার। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত, মূলত সেটাই হচ্ছে পরী বিবির সমাধির ছবি। তো এই পরী বিবি, যার নাম ছিল ইরান দুখত রহমত বানু সুবাহ, বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খানের কন্যা, মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহের সাথে 1668 সালের 3 মে পরী বিবির বিয়ে হয় এবং 1684 সালে পরী বিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় এবং তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরী বিবির মাজার নির্মিত হয়। এবং পরী বিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর এবং কষ্টি পাথরের বিভিন্ন রং ফুল পাতা দিয়ে তৈরি। প্রিয় দর্শক, সেই স্মৃতি ধারণ করে রয়েছে এই লালবাগ কেল্লা। আর এই পাশে রয়েছে সেই মসজিদটি, যদিও রমজান উপলক্ষে মসজিদের এখন অনেক কিছুই ঢেকে দেওয়া হয়েছে, মানে রমজান উপলক্ষে যেহেতু তারাবি পড়া হয় সেজন্য ছাউনি দেওয়া হয়েছে। তো আমি এখন বের হয়ে যাব, কারণটা হচ্ছে সময় প্রায় 4:30 বাজে। তো আজকের মতো প্রিয় দর্শক এই পর্যন্ত ছিল, কারণ সময় কল্যাণ ছিল না। শুক্রবার দিন 4:30 পর্যন্ত টাইম, 4:30 বাজলেই সবাইকে বের করে দেয়, যার কারণে তাড়াতাড়ি বের হতে আসতে হলো। পুরোপুরি যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।